বাদ দিলেই আরোগ্য সাধন করিতে পারিব। যদি কোনো ব্যক্তি হাতে পতন ধরে থাকে, যদি কোনো ব্যক্তির হাতে পতন ধরে থাকে, হুম, a man has a necrotic condition of the hand, then if we believed that only the hand is sick, we would think we had cured the patient by removing his hand. Say, the hand is cancerous. According to this idea, it is cancerous in itself and from itself, and seeing he would later die from the cancer of his hand, we would conscientiously conscientiously remove the hand and so cure the patient. For an eruption on the sick, we would use local means to stimulate the function of the skin and make it heal. And believing the eruption had no cause behind it, we would conscientiously think we had cured the patient. But this is the reductio ad absurdum, for nothing exists without a cause. The organ are not the man is prior to the organs. From first to last is the order of sickness as well as the order of cure, from man to his organs and not from organs to the man. এখানে উনি যদি আমাদের এই ধারণা যে থাকে যে নির্দিষ্ট দেহযন্ত্র মাত্র পীড়িত, তবে অবশ্যই ধারণাই হইবে যে সেই যন্ত্রটি কেটে বাদ দিলেই আরোগ্য সাধন করিতে পারিব। যদি কোনো ব্যক্তির হাতে পতন ধরে থাকে আর আমাদের এই ধারণা হয় যে কেবল হাতটি ব্যাধিগ্রস্ত, তবে অবশ্যই ভাবিব যে তার হাতটি কাটিয়া বাদ দিলেই তাহাকে আরোগ্য করা হইবে। মনে করো তাহার হাতে কর্কট ক্যান্সার হয়েছে, আমাদের উক্ত ধারণা হেতু বলিতে হইবে যে হাতটি ক্যান্সার হয়েছে এবং কেবলমাত্র সেই অঙ্গই ব্যাধির উৎপত্তি ক্ষেত্র, কেবলমাত্র সেই অঙ্গই ব্যাধির উৎপত্তি ক্ষেত্র। অতএব অতএব যখন বুঝি যে তার হাতের ক্যান্সার হেতু রোগীর মৃত্যু ঘটিবে, তখন তাহার আরোগ্য সাধনার্থ হাতটি কাটিয়া বাধ্য হয় বিবেকসম্মত কার্য। চর্ম উদ্ভেদের জন্য স্থানিক উপায় অবলম্বনে চর্মের পীড়া উত্তেজিত করিয়া উদ্বেগগুলি সারাইতে পারি, এবং সেই চর্ম উদ্ভেদের পশ্চাতে কোনো কারণ নাই বলিয়া আমাদের বিশ্বাস থাকায় এইরূপ প্রক্রিয়াকে প্রকৃত আরোগ্য সাধন মনে করা আমাদের পক্ষে বিবেক বিরুদ্ধ নহে, পরন্তু এরূপ সিদ্ধান্ত নিতান্তই অসঙ্গত। কারণ না থাকিলে কোনো পদার্থই অস্তিত্বই সম্ভব নহে। দেহযন্ত্রগুলি মানুষ নহে, মানুষ তাহার দেহের পূর্বতন বস্তু, এবং ব্যাধি ক্ষেত্রে এবং আরোগ্য সাধন কার্যে ধারাবাহিক রূপে প্রথমাবধি শেষ পর্যন্ত ক্রমানুসরণ করিতে হইবে। তত্ত্বানুসন্ধানের জন্য
মানুষ হইতে তাহার দেহযন্ত্রের দিকে যাইতে হইবে, এবং পরন্তু দেহযন্ত্র হইতে মানুষের দিকে নয়। আচ্ছা, এই কথাটা কথাটার মধ্যে অনেকটা হেরেন্স ল অফ পিওরের মতন আছে এখানে। হেরেন্স ল অফ পিওরের মতন কি, যে আমাদের সেন্টার থেকে পেরিফেরির দিকেই যাবে আমাদের রোগগুলো। অতএব আমি যদি রোগগুলো ওই পায়ে একজিমা হয়েছে বলে যে তার পায়ের দিকেই করবো না, এটা ভিতরের ব্যাপার। ভেতর থেকে, মানুষের ভেতর থেকে আমাদের দেহযন্ত্রের মধ্যে পাঠিয়ে একদম পায়ের, মানে আমাদের প্রকৃতি দেবী, আমাদের গড, আমাদের আল্লাহ, আমাদের প্রকৃতি দেবী আমাদের দেহযন্ত্রটাকে, মন্দিরটাকে ভালো করার জন্য শরীরের যে বজ্র পদার্থগুলি বা আমাদের যে হেরিডিটি ভাবে যেসব বংশানুক্রমিক ভাবে যেসব রোগ নিয়ে জন্মগ্রহণ করেছি, তাদের থেকে সুস্থ রাখার জন্য আমাদের দেহের মধ্যে এইসব আহ ফুসকুড়ি বা আমাদের বাইরে ভিজিবল এমন কিছু দেখানোর জন্য, ডাক্তারকে দেখানোর জন্য বা করার জন্য দেখানো হয় যে এই হচ্ছে তোমার শরীরের মধ্যে থেকে এগুলো বেরোচ্ছে, এগুলো চিকিৎসা করো। এখন সেই সব চিকিৎসার মধ্যে যদি আহ আমরা ওই লোকাল জায়গাটা নিয়ে আক্রান্ত হয়ে, মানে ধ্যান দিই, এবং ওখানে কি হয়, অনেকেই দামি দামি সব মলম কিনে লাগাতে চেষ্টা করে যাতে সেরে যায়, ওই পার্টিকুলার পার্টটাকে সে সুন্দর করছে, কিন্তু আসল তো রোগটা তো ভিতর থেকে ভিতরেই রয়ে গেল। রোগটা তো, তাকে তো সারানোর জন্য এসব স্ক্রিন ইরাপশন গুলো বার করানো হয়েছে। তার ক্যান্সার, মানে বেসাল সেল ক্যান্সার, ক্যান্সার তো অনেক রকম, বিভিন্ন রকম ভাবে তার শরীর থেকে তাকে মুক্ত করার জন্য, তাকে মানে মানুষের মধ্যে বাঁচার জন্য যে প্রকৃতি দেবীর যে নিরন্তর প্রচেষ্টা, সেইগুলো আমরা দেখতে পাই যে আমরা কিভাবে রোগটাকে ট্রিটমেন্ট করব। আমরা এই জন্য আমাদের আগে জানতে হবে চিকিৎসার ধারাগুলো কি, সেগুলো। এই জন্য অর্গানন অফ মেডিসিন বইটাকে ভালো করে যে রপ্ত করতে হবে, এবং উনি যে এই ফার্স্ট অ্যাফোরিজমটাকে ধারাবাহিক ভাবে যে ব্যাখ্যা করতে আরো আছে, পরে বুঝতে পারবো। এই এই প্যারাগ্রাফটাকে অন্যরকম ভাবে মনে করবেন না, যে আমাদের সেন্টার থেকে পেরিফেরির দিকে পাঠানোর জন্যই আমাদের এই রোগগুলো। অতএব এই লোকাল জায়গা স্থূল বুদ্ধি নিয়ে, স্থূল নিয়ে আমরা ট্রিটমেন্ট করব না। এখানে এই প্যারাটার মধ্যে এই দিয়েছে। এরপরের প্যারাটা হচ্ছে কি, এরপরে এরপরের প্যারাগ্রাফটার মধ্যে হচ্ছে যে ওয়েল দেন হু is this sick man? Well, then, who is this sick man? The tissues could not become sick unless something prior to them had been deranged and so make them sick. What is there of this man that can be called the internal man? What is there that can be removed so that the whole disease physical may be left behind? We say that man dies, but he leaves his body behind. এখানে বলছে, তাহলে রোগগ্রস্ত ব্যক্তিটি তবে কে? রোগগ্রস্ত ব্যক্তিটি তবে কে? তন্তুগুলির পূর্বতন কোন পদার্থ বিকৃত হইয়া তন্তুগুলিকে আবিষ্ট না করিলে উহারা ব্যাধিগ্রস্ত হইতে পারে না। মানুষের এমন কি আছে যাহাকে তাহার আভ্যন্তরীণ সত্তা বলা যায়? মানুষের এমন কি আছে যাহাকে তাহার আভ্যন্তরিক সত্তা বলা যায়? সেটা এমন কি বস্তু আছে যাহা
সরিয়া যাইলে সমগ্র পার্থিব শরীরটা পশ্চাতে পড়িয়া থাকে। সেটা এমন কি বস্তু আছে যাহা সরিয়া যাইলে সমগ্র পার্থিব শরীরটা পশ্চাতে পড়িয়া থাকে? আমরা বলি বটে যে মানুষের মৃত্যু হয়, কিন্তু মানুষ কেবল তাহার দেহটাই ফেলিয়া যায়। We say that man dies, but he leaves these body behind. এই কথাটা, well then who is this sick man? The tissues could not become sick unless something prior to then that to them had been deranged and so make them sick. What is there of this man that can be called the internal man? What is there that can be removed so that the whole that is physical may be left behind? We say that man dies, but he leaves his body behind. এই কথাটা আমরা দেখলাম, ফেলে যায়। তারপরের তারপরের এটা পড়ছি, বলে we we dissect the body and find all of his organs. Everything that we know by the senses belong to physical man. Everything that we can feel with the fingers and see with the eyes he leaves behind. The real sick man is prior, P-R-I-O-R, prior to the sick body, and we must conclude that the sick man is somewhere in the portion which is not left behind. That which is carried away is primary, and that which is left behind is ultimate. We say the man feels, sees, tastes, hears, he think, and he lives. But these are only outward manifestation of thinking and living. তাহলে আমরা কি পেলাম এখানে? শরীরটা পশ্চাতে পড়িয়াছে। আমরা বলি বটে যে মানুষের মৃত্যু হয়, কিন্তু মানুষের কেবল দেহটাই ফেলিয়া যায়। শরীরের ব্যবস্থা ডিসেকশন, যেটা ব্যবস্থা করিয়া করিয়া তাহার সমুদয় অঙ্গই দেখিতে পাই। আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে যাহা কিছু দেখিতে পাই, যাহা কিছু জানিতে পারি, যে সে সকলেই মানুষ পশ্চাতে ফেলিয়া যায়। প্রকৃত রোগী তাহার ব্যাধিগ্রস্ত শরীরে পূর্বতন বস্তু, এবং যে অংশটুকু পশ্চাতে পড়িয়া থাকে না, সেই অংশের সঙ্গে ব্যাধিগ্রস্ত মানুষটি চলিয়া যায়। ইহাই আমাদের সমস্ত বিচারের চরম উপসংহার হইয়া দাঁড়ায়। যাহা চলিয়া যায় তাহাই মূল বস্তু, যাহা পড়িয়া থাকে তাহা পরিণাম মাত্র। আমরা বলি বটে মানুষ অনুভব করে, দেখে, আস্বাদন করে, শ্রবণ করে, চিন্তা করে, বাঁচিয়া থাকে, কিন্তু এই সমস্ত কার্যই মানুষের চিন্তা করা ও জীবিত থাকার বাহ্যিক বিকাশ মাত্র। এই যে কথাগুলো বললো, we dissect the body and find all of his organs.
Everything that we know by the senses belong to physical man. Everything that we can feel with the fingers and see with the eyes, he leaves behind. This real sick man is power to the sick body, and we must conclude that the sick man be somewhere in that portion which is not left behind, that which is carried away primary, and that which is left behind ultimate. We say the man feels, sees, tasted, স্বাদ গ্রহণ করে, hears, শোনে, he thinks, and he lives. But these are only outward manifestation of thinking and living. As the man who wills and understand the Kadahar does not will and does not understand, then that which take, takes its departure, and this that which knows and knows and wills. It is that which can be changed and prior to the body. Change prior to the body. তাহলে মানুষ অনুভব করে, আচ্ছাদন করে, শ্রবণ করে, চিন্তা করে বেঁচে থাকে, কিন্তু এই সমস্ত কার্যে মানুষের চিন্তা করাও জীবিত থাকার বাহ্যিক বিকাশ মাত্র। বাসনা ও বিচার কার্যোদ্বয় মানুষেরই, বাসনা ও বিচার কার্যোদ্বয় মানুষেরই, মৃতদেহের বাসনাও নাই, বিচারও নাই। অতএব যাহা বিদায় লইয়া যায়, তদ্দ্বারাই ইচ্ছা কার্য ও জ্ঞান কার্য সাধিত হইয়া থাকে। রোগাধিকারের তাহারই পরিবর্তন ঘটে, ইহাই দেহের পূর্বতন পূর্বতন বস্তু। ইহাই পরের প্যারাগ্রাফ, the combination of these two, the will and the understanding, constitute man conjoined. They make life and activity. They manufacture the body and cause all things of the body. With the will and understanding operating in order, we have a healthy man. It is not our purpose to go behind the will and the understanding to go prior to this. It is enough to say that they were created. Then man is the will and the understanding and the house which he lives in, the which is lives in is his body and life in his body. তাহলে বাসনা ও বুদ্ধি এই দুটি সমবায়ে মানুষ গঠিত। The combination of these two, the wills and the understanding, constitutes man. তাহলে বাসনা ও বুদ্ধি এই দুইটি হচ্ছে মানুষ, এই দুইটি সমবায়ে মানুষ গঠিত। এই দুইটির সংযোগ হেতু জীবন, এই দুইটির সংযোগ হেতু জীবন ও ক্রিয়ার সূচনা। ইহারাই শরীর সৃষ্টি করে, ইহারাই যাবতীয় দৈহিক উপাদানের কারণ, ইহারাই যাবতীয় দৈহিক উপাদানের কারণ। তাহলে the combination of these two, the will and the understanding, constitute man conjoined. They make life and activity. They manufacture of the body and cause all things of the body. All things of the body. বাসনা ও বুদ্ধির সুশৃঙ্খল কার্যই সুস্থ ব্যক্তির পরিচয়।
বাসনা ও বুদ্ধির সুশৃঙ্খল কার্যই সুস্থ ব্যক্তির পরিচয়। এই বাসনা ও বুদ্ধির অন্তরালে ইহাদের পূর্বতন ক্ষেত্রে যাইবার প্রয়োজন নাই। তাহারা ঈশ্বর সৃজিত, এইটুকু বলাই যথেষ্ট। অতএব মানুষ তাহার বাসনা ও বুদ্ধির সমষ্টি এবং দেহটি তাহার বাসগৃহ এবং দেহটি তাহার বাসগৃহ, হুইচ হি লাইভস ইন ইজ হিজ বডি। দেহটি তাহার দেহটাই তাহার বাসগৃহ। We must to be scientific homeopaths recognize that the muscle, the nerves, the ligaments, and the other parts of man's frame are a picture and manifest to the intelligent physician, the internal man. তারা হোমিওপ্যাথি বিজ্ঞান বুঝিতে হইলে মানব দেহের পেশি, স্নায়ু, বন্ধনী প্রভৃতি যাবতীয় অংশগুলিকে প্রতিচ্ছবি রূপে দেখিতে হইবে। বুদ্ধিমান চিকিৎসকের নিকট ইহারা আভ্যন্তরিক মানুষটিকে প্রকট করিয়া দেয়। মৃত দেহ এবং সজীব দেহ দুইটি বিচার করিয়া দেখিতে হইবে, কিন্তু দেহ অবলম্বনে প্রাণক্রিয়া বুঝিবার চেষ্টা করিলে হইবে না। প্রাণক্রিয়া অবলম্বনে দেহ বুঝিবার চেষ্টা করিতে হইবে। তাহলে আমরা পাচ্ছি, উই মাস্ট to be scientific homeopaths recognize that the muscles, the nerves, the ligaments, and the other parts of man's frame are a picture and manifest to the intelligent physician, the internal man. Both the dead and the living body are to be considered, not from the body to the life, but from the life to the body. If you were to describe the difference between two human faces, their character, and everything you observe of their action, you would be describing scarcely more than the wheel. The wheel is expressed in the face. The wheel is expressed in the face. The result it implanted on the countenance. Have you ever studied the face of an individual who has grown up a a murderer or a villain of some sort? Is there no difference between his face and that of one who has the will to do good, to live uprightly? Go down into the lowest parts of our great city and study the faces of the people. These people are night night pro- prowlers. They are up late at night studying villainy. If we inquire into it, we will see that their affection are of that kind. They have the stamp
upon their faces. এখানে এখানে উনি বলছেন, হ্যাঁ, এখানে উনি বলছেন যে হোমিওপ্যাথিক বিজ্ঞান বুঝিতে মানবের বুদ্ধিমান চিকিৎসকের নিকট ইহার আভ্যন্তরীণ মানুষটি প্রকট করিয়া দেয়। মৃতদেহ এবং সজীব দেহ দুটি বিচার করিয়া দেখিতে হইবে, কিন্তু দেহ অবলম্বনে প্রাণক্রিয়া বুঝিবার চেষ্টা করিলে হইবে না, প্রাণক্রিয়া অবলম্বনে দেহ বুঝিবার চেষ্টা করিতে হইবে। যদি দুইজন মানুষের মুখ ও চরিত্র এবং দৃষ্টিগোচর কার্যাদির পার্থক্য বর্ণনা করিতে দেওয়া হয়, তোমরা সেই দুইজনের বাসনা ঘটিত পার্থক্য ব্যতীত কদাচ অন্য কিছু বর্ণনা করিতে সক্ষম হইবে। ছাপ আমাদের বাসনার ছাপ তাহাদের বদনে মুদ্রিত দেখা যায়। তাহাদের বাসনার চিহ্নগুলি তাহাদের আকৃতিতেই প্রতিফলিত থাকে। কিছুকাল ধরিয়া হত্যাকার্যে কিংবা কোনো প্রকার দুষ্কার্যে রত ব্যক্তির মুখের ভাব তোমরা লক্ষ্য করিয়াছ কি? তাহার মুখের সহিত সদিচ্ছা পরায়ণ সাধুজনের মুখের কোনো পার্থক্য নাই কি? একটা সাধুজনের মুখ আর দুষ্কৃতের মুখ, বা মার্ডারের মুখ, বা দুষ্কর্মের মুখ, অনেক পার্থক্য। সেই জন্য বলছে তাহার মুখের সহিত সদিচ্ছা পরায়ণ সাধুজনের মুখের কোনো পার্থক্য নাই কি? আমাদের আমাদের এই মহানগরীর হীন হীন পল্লীগুলিতে যাইয়া তথাকার অধিবাসীদের মুখ নিরীক্ষণ করো। সেটা বহু নিশাচর ব্যক্তি আছে, দুষ্কার্যের মন্ত্রণা তাহারা গভীর রাত্রি পর্যন্ত জাগ্রত থাকে। অনুসন্ধান করিলে দেখিবে যে তাহাদের রোগও সেই প্রকৃতির, তাহাদের মুখের তদনুযায়ী চিহ্ন অঙ্কিত, তাহাদের ব্যাধি ও ভীষণ, মুখাবয়ব ভীষণ। অতএব আকৃতিতেই অন্তরে অতএব আকৃতি অন্তরের পরিচয়, এবং অতএব আকৃতি অন্তরের পরিচয়। Their character and everything you observe of their action, you would be describing scarcely more than the wheel. The wheel is expressed in the face. Its result is implanted on the countenance. Have you ever studied the face of an individual who has grown up a murderer or villain of some sort? Is there no difference between his face and that of one who has the will to do good, to live uprightly, go down into the lowest parts of our great city, the study the faces of these people. These people are night uh, prowlers. They are up late at night studying villainy. If we inquire into it, we will see that their affection are of the kind. They have the stamp upon their faces. They have evil affection and an evil face. The countenance then the expressive of the heart. Allopathic pathology recognize nothing but man nothing but man's body, yet one can easily confuse the allopathy by asking him what man's thought is, what man what man is. The homeopath must master these things before he can perceive the nature of the cause of disease, and before he can understand what cure is.
understand what cure is. এই কথাটাই বলতে চাইলেন আমাদের কেন্ট সাহেব, যে কেন্ট সাহেব এই কথাটাই যে বললেন, আকৃতি অর্থাৎ আকৃতি অন্তরে পরিচয়, মুখাবয়ব তাহাদের ব্যাধিও ভীষণ, মুখাবয়ব ভীষণ, অর্থাৎ আকৃতি হচ্ছে অন্তরে পরিচয়। এরপরে হচ্ছে, ইট ইজ দি সোল ডিউটি দি ফিজিশিয়ান টু হিল দি সিক। It is not his sole duty to heal the result of sickness, but the sickness itself when the man himself has been restored to health. আচ্ছা, এখানে হলো কি, অ্যালোপ্যাথিক নিদানের মানুষের দেহ ব্যতীত আর কিছুই গ্রাহ্য করা হয় না। মানুষের চিন্তা সম্বন্ধে অ্যালোপ্যাথিক চিকিৎসককে কিছু জিজ্ঞাসা করিলে সে হতভম্ব হইয়া যায়। ব্যাধির কারণে প্রকৃতি বুঝিবার পূর্বে এবং আরোগ্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভের পূর্বে হোমিওপ্যাথিক চিকিৎসককে উক্ত বিষয় সকল সম্পূর্ণরূপে আয়ত্ত করিতে হইবে। এরপরে এইটা চলে, এরপরে যেটা বলা হচ্ছে, ইট ইজ ইট ইজ দি সোল ডিউটি অফ দ্য ফিজিশিয়ান টু হিল দি সিক। হ্যাঁ, ব্যাধিগ্রস্ত ব্যক্তির আরোগ্য সম্পাদনে চিকিৎসকের একমাত্র কর্তব্য। ব্যাধিগ্রস্ত ব্যক্তির আরোগ্য সম্পাদনে চিকিৎসকের একমাত্র কর্তব্য কর্ম। It is the sole duty the physician to heal the sick. It is not a, it is not his sole duty to heal the result of sickness, but the sickness itself. তাহলে এখানে বলছেন যে ব্যাধিগ্রস্ত ব্যক্তি আরোগ্যই সম্পাদনে চিকিৎসকের একমাত্র কর্তব্য। রোগের পরিণতিগুলি আরোগ্য করা তাহার কর্তব্য নহে, পরন্তু তাহাকে রোগীটিকে সারাইতে হইবে। রুগ্ন ব্যক্তির স্বাস্থ্য যখন পুনঃ প্রতিষ্ঠিত হইবে, তখন তন্তুগুলি এবং সমস্ত শারীরিক ক্রিয়ার শৃঙ্খলাও পুনঃ সংস্থাপিত হইবে। শারীরিক পুনঃ সংস্থাপিত হইবে। There will be restored harmony in its tissues and in activities. Then the soul, then the soul, then the sole duty of the physician is to put in order the interior of the economy, that is, the will and understanding conjoined. Tissue changes are of the body and are the result of the disease. Tissue changes are of the body and are the results of disease. They are not the disease. Hahnemann once said, there are no diseases but sick people. Hahnemann once said, there are no diseases but sick people. From which it is clear that Hahnemann understood that the disease so-called, that is Bright's disease, liver disease, etc., were but the grosser forms of disease result. These appearance of diseases. There is first disorder of government, and this proceed from within outward.
until we have pathological changes in the tissues. In the practice of medicine today, the idea of government is not found, and the tissue changes only are taken into accounts. তাহলে এই প্যারাতে আমরা কি পেলাম? আমাদের আমাদের সমস্ত আমাদের যে কি সারাতে হবে, প্রথম থেকে বলছি যে ব্যাধিগ্রস্ত ব্যক্তির আরোগ্য সম্পাদনই চিকিৎসকের একমাত্র কর্তব্য কর্ম। রোগের পরিণতিগুলি আরোগ্য করা তাহার কর্তব্য নহে, রোগের পরিণতিগুলির আরোগ্য করা তাহার কর্তব্য নহে, পরন্তু তাহাকে রোগীটিকে সারাইতেই হইবে। রুগ্ন ব্যক্তির স্বাস্থ্য যখন পুনঃপ্রতিষ্ঠিত হইবে, তখন তন্তুগুলি এবং সমস্ত শারীরিক ক্রিয়ার শৃঙ্খলাও পুনঃ সংস্থাপিত হইবে। অতএব নরদেহের আভ্যন্তরিক শৃঙ্খলা অর্থাৎ একযোগে বাসনা ও বুদ্ধির শৃঙ্খলা পুনঃসংস্থাপনেই চিকিৎসকের একমাত্র কর্তব্য। তন্তুর পরিবর্তন দেহক্ষেত্রে ঘটিয়া থাকে, সেগুলি রোগের পরিণতি মাত্র, তাহারা ব্যাধি নহে। রোগের পরিণতি মাত্র, তাহারা ব্যাধি নহে। হ্যানিম্যান একসময় বলিয়াছিলেন, পৃথিবীতে রোগ বলিয়া কিছুই নাই, রোগী আছে। হ্যানিম্যান বলেছেন যে পৃথিবীতে রোগ বলিয়া কিছুই নাই। হ্যানিম্যান once said there are no diseases but sick people. রোগ বলিয়া কিছুই নাই, পৃথিবীতে রোগ বলিয়া কিছুই নাই, রোগী আছে। একথা পরিষ্কার বুঝিতে পারা যায় যে হ্যানিম্যান তথাকথিত রোগগুলিকে যথা ব্লাইট ডিজিজ, যকৃত রোগ ইত্যাদি ব্যাধির স্থূল প্রতিকৃতি ইত্যাদিকে ব্যাধির স্থূল প্রতিকৃতি মানে প্রোটেট, এগুলো হচ্ছে প্রোটেট, এগুলো আছে প্রতিকৃতি, রোগের বিভিন্ন রূপ বিকাশ বলিয়াই জ্ঞান করিতেন। রোগের বিভিন্ন রূপ মানে একটা গাছের অনেকগুলো ফল, গাছটা মানে দুরারোগ্য ফলে ভরে রয়েছে গাছটা, কিন্তু গাছের গোড়াটা তো উনি বলতে যাচ্ছেন গাছের গোড়ায় ওষুধ দাও, গাছটাকে চেনো আগে। রোগীর বিভিন্ন রূপ বিকাশ বলিয়াই জ্ঞান করিতেন। সর্বাগ্রে শাসন কেন্দ্রের বিশৃঙ্খলা ঘটে, এবং তাহা ভিতর হইতে বাহিরের দিকে অগ্রসর হইতে থাকে। অবশেষে আমরা তন্তুগুলির আময়িক পরিবর্তন দেখিতে পাই। বর্তমান চিকিৎসা প্রণালীতে এই শাসন কেন্দ্র সম্বন্ধে কোনো ধারণাই নাই। বর্তমান চিকিৎসা প্রণালীতে এই শাসন কেন্দ্র সম্বন্ধে কোনো ধারণাই নাই। সেটা তন্তুর পরিবর্তন মাত্রই বিচার্য। এখানে একটা কথা আমি বলছি, যে যিনি বলেছেন যে এই কথাতে সর্বাগ্রে শাসন কেন্দ্রের বিশৃঙ্খলা ঘটে এবং তাহা ভিতর হইতে বাইরের দিকে অগ্রসর হইতে থাকে। এই যে লাইনটা, এটা আমার ছোটবেলার একটা ধারণা। হ্যাঁ, ছোটবেলায় যে সিনেমা দেখতে যেতাম, সিনেমাগুলোর মধ্যে নায়ক নায়িকা বা বিভিন্ন রকম সে বড় বড় হোটেলে, অবশ্য আমি এরকম হোটেলে এখনো যাইনি, হোটেলে বসছে এমন সময় একটা মানে অর্ধ মানে ন্যাকেড
মানে এত নারী অনেক কিছু তার এক্সপ্রেশন দেখিয়ে নাচ, একবার এই টেবিলে যাচ্ছে, একবার হিন্দি সিনেমাতে দেখতাম, এই টেবিলে যাচ্ছে, এই নায়কের উপর ঢলে পড়ছে, ওই নায়কের উপর ঢলে পড়ছে। এই যে ব্যাপারটা, তখন কিন্তু আমি ডাক্তারি পড়ি না। তখন থেকে আমার এটা খারাপ লাগতো যে খাওয়াটা তো একটা শান্তির মতন খাওয়া। খেতে বসবো, একটা মানুষে তো গডের বাইবেল, ওরা গডের প্রার্থনা করে, আল্লাহর নাম করে। আবার যারা বৈষ্ণব তারা একটু ঠাকুরের নাম করে, যে যা খাওয়াচ্ছে ভগবানই খাওয়াচ্ছে বলে একটু আরাধনা করে, একটা প্রার্থনা করে খেতে বসে। যেমন যীশু খ্রিস্টের যে একটা বড় একটা ইয়ে আছে, ছবি আছে, সবাইকে মিলে রুটি টুকরো টুকরো করে দিচ্ছে, এরকম। আমাদের যেমন আহ, আমাদের যেমন রোজার পরে যে ইফতার পার্টি হয়, সবাইকে নিয়ে একটা ভগবানের নাম করে, একটা আল্লাহর ইয়ের নাম করে একটা টাইম দিয়ে সবাই মিলেমিশে খায়, সেটা একটা শান্তি। সেই সেই খাওয়াটা একটা পুষ্টিকর খাওয়া। সেই খেলে পরে সেই পুষ্টি লাভ করে আমাদের বুদ্ধি লাভ করবে। আর এইগুলো কি খাওয়া, এই ঢলে ঢলে পড়ছে। এই তখন দেখা যাচ্ছে যে এইসব আজকের যুগে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের আগে একটা মোবাইল দাও, ওখানে কার্টুন ফিল্ম দেখবে, তারপর ভাত খাবে। এগুলো তো তো হজম হয় না, এগুলো তো হজম হয় না। যেটা ছোটবেলায় আমার একটা সেন্স ছিল। তাহলে এই যে যদি কেউ খেতে বসে কামনার চিন্তা করে, বা সেক্সের চিন্তা করে, দেখবেন একটা ঘাড়ের মধ্যে একটা ব্যথা অনুভব হতে পারে। বা এইসব খেতে খেতে প্রতিদিন যাদের করে, হ্যাঁ, তাদেরই বিস্ফোরক হয়, তাদেরই ইরাপশন বেরোয়। এবারে এই এই কথাটাকে আমি যাচাই করার জন্য দীর্ঘ এত বছর আমি বিভিন্ন রকম ভাবে সমীক্ষা চালিয়েছি, এবং কথাটা ঠিক যে খাওয়ার খেতে বসবে শান্তি মতে। এবং এই যে আল্লাহর নাম নিয়ে বা ভগবানের নাম নিয়ে বা বাইবেলের যে এই যে লাস্ট সাপার যে বই, ছবিটা দেখে এবং ঠাকুরের নাম নিয়ে খেতে হবে। যদি খেতে বসে কোন রকম ভাবে কুমন্ত্রণা, কুয়ে বা কোন রকম চিন্তা, দুশ্চিন্তা, ভবিষ্যতে আবার বিকালে কি খাবো সেই চিন্তা, তারপরে সবসময় একটা আপসেট চিন্তা, ওই করলে খাওয়া দাওয়া হয় না। ওই খেতে বসে ওইসব করলে পরে তার বিস্ফোরক হবেই হবে চ্যালেঞ্জ, এই যে ইরাপশন গুলো। তাহলে এই কথাটার সাথে হ্যানিম্যানও উপলব্ধি করেছেন যে আগে সর্বাগ্রে শাসন কেন্দ্রের বিশৃঙ্খলা, আমাদের মাইন্ড ইজ তো প্রথম বিশৃঙ্খলা, তারপরে তো উনি বললেন মাইন্ড ইজ রুট অফ অল ডিজিজ। এই যে ক্যান্সার বলুন, আর এই যে একজিমা বলুন, এই যে আগেই ভিতরে আমরা নিয়ে এসেছি। আমরা আমাদের পূর্বপুরুষের আহ দূষিত জিনিস নিয়ে এসেছি। এখন শুধু এইগুলো দেখে এইসব সিনেমা বা এইসব খেতে বসে একটা কাম ভাব বা সেক্সের কথা, মানে যেটা আছে মানে সুরা, এই সুরা কিন্তু বিভিন্ন রকম ভাবে বারবার উনি বলে গেছেন যে ফোড়ার হচ্ছে বিশাল, বিশাল তার উইং, মানে বিশাল তার ফনা, কে কাকে ফনা ধরবে। আজকে আমার হয়তো ফোড়া উঠলো, আমি খেতে বসে এমন একটা মানে কামনা চিন্তা করলাম, আমার শরীরে ইরাপশন বেরোলো বা একটা ফোড়া বেরোলো। কিন্তু অন্যদের যাদের ক্যান্সারাস থাকে তাদের ক্যান্সারাস হবে, যাদের যক্ষার দিকে থাকে তাদের হবে, যাদের মাথা যন্ত্রণার দিকে থাকে তাদের মাথা যন্ত্রণা হবে, যাদের ঘাড়ে ব্যথা হয়ে প্রথমে ঘাড়টা কেমন হলো, ঢোক গিলতে পারছে না, অনেকে আবার খায়ও না, কামের চিন্তা করে। অর্থাৎ কোন রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা। কিন্তু এগুলো বলা তো সহজ, এগুলো উপলব্ধির ব্যাপার, পার্সিভের ব্যাপার। এই আমি যেটা উপলব্ধি করেছি সবাই কি আর উপলব্ধি করবে? উপলব্ধির ব্যাপার। কিন্তু আমি আমার জানাশোনা দিয়ে বলি যে খেতে বসো, কোনো কথা না, ভালো করে চিবিয়ে খাও। সেখানে মুখগহ্বরে যে লালা, যে আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল, সেখান দিয়ে যে হজমি রস বেরোচ্ছে, টায়ালিন বা বিভিন্ন, এই যে ভালো করে চিবিয়ে খেলে পরে ভালো করে দাঁত আছে ভালো করে চিবিয়ে খাও, চিবিয়ে খেলে পরে সেখানে গ্লুকোজ তৈরি হচ্ছে ফর এনার্জি, আমাদের চলার গতি। আমাদের আমি না ০.৫ ঘন্টা বা ২০ মিনিট আগেই খেলাম,
কিন্তু আমাকে ক্রিয়েটিভ হতে হবে, পড়াশোনা করতে হবে, আমাকে অফিস যেতে হবে, আমাকে ওই স্কুল কলেজে যেতে হবে। কিন্তু এই খাওয়ার সময় কোনো দুশ্চিন্তা, কোনো রকম বাজে চিন্তা, কোনো রকম বাজে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি দেখা বা টিভি চালিয়ে খাওয়া, এগুলো একদম এখন থেকেই বাদ দিতে হবে আমাদের। কেন্টও বলেছেন, আমিও উপলব্ধি করেছি, আপনারাও এখন থেকে উপলব্ধি করতে পারেন। এবং আপনাদেরও এরকম চুলকানি বা যার যেরকম, আমার যদি একজিমা থাকে একজিমা বেরোবে, যার যদি সোরিয়াসিস হয় সোরিয়াসিস হবে, এবং ক্যান্সার, এটা একটা মানে স্ফুলিঙ্গ, মানে দেশলাই কাঠির মতো। এটা এত গভীর ভাবে চিন্তা করতে হবে। তাহলে এই লাইনটা আমি বলছি, সর্বাগ্রে শাসন কেন্দ্রের বিশৃঙ্খলা, সর্বাগ্রে শাসনকেন্দ্রে বিশৃঙ্খলা ঘটে এবং তাহা ভিতর হইতে বাহিরের দিকে অগ্রসর হয়। অবশেষে আমরা তন্তুগুলির আময়িক পরিবর্তন দেখিতে বর্তমান চিকিৎসা প্রণালীতে এই শাসন কেন্দ্র সম্বন্ধে কোনো ধারণাই নাই। সেটা তন্তু পরিবর্তন মাত্রই বিচার্য। আমরা তখন একটা কন্ডালেমাটা দেখলাম, তো আমাদের তো আগেই শরীরের মধ্যে পূর্বপুরুষ থেকে বিভিন্ন রকম বীজ নিয়েছি, অথবা আমার আকিল হতেই পারে, আমার আকিল হতেই পারে, হ্যাঁ এটা হতে পারে। অতএব হ্যাঁ, সেইগুলো আহ আমাদের দেখতে হবে। So called bright disease, liver disease, and where but grosser forms of diseases result with appearance of disease, there is first disorder of government, and proceed from within outwards, proceed from within outward, until we have pathological change in the tissue. The practice of medicine to the idea government is not found, and tissue change only taken into accounts. যাক, আজকে তাহলে এই পর্যন্ত রাখলাম স্যার। ঠিক আছে স্যার, আর আর একটা পর্বে মনে হয় শেষ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো আরো তো অনেকটা বড়। আরো হ্যাঁ, 2-3টা লাগবে। আজকে ট্রেনে যাওয়া যেত এই পৃষ্ঠাটা পুরো, এক দুই, এক দুই তিন চার, হ্যাঁ আরেক পর্ব তো লাগবেই। আজকে আরেকটু পড়ে নি, হ্যাঁ আরেকটু পড়ে নিচ্ছি। হ্যালো স্যার স্যার। আজকে, স্যার আচ্ছা ঠিক প্লিজ আছে। স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ বিশ্বনাথ স্যার, হ্যাঁ বলছি যে হ্যাঁ আজকে কয় পেজ থেকে শুরু করেছেন আর কয় পর্যন্ত রাখবেন বললে আমরা একটু দেখতে পারবো আর কি, ওয়েবসাইট আছে আচ্ছা, তো? আজকে 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 এই যে এখান থেকে দিলাম, এগেন এগেন হচ্ছে 4 নম্বর পৃষ্ঠা, বুঝলেন? ও, হ্যাঁ, 4 এগেন নম্বর। থেকে আরম্ভ করে 4, 5, এই 6, হ্যাঁ জি জি 4, জি জি। 6, এই 7-এর অল্প একটু, ওই আপার আপার পর্যন্ত। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, 4 থেকে, ঠিক পুরো আছে। 7 পৃষ্ঠাটা শেষ করে দিই। হ্যাঁ, 7-এর একটা প্যারাগ্রাফ পড়লে কিছুটা হয়ে যাবে। আচ্ছা, হি ঠিক আছে। হি হু কনসিডার ডিজিজ result to be the disease itself and expect to do away with this as disease is insane. It is an insanity in medicine, an insanity that has grown out of the milder forms of mental disorder in science, crazy whims. The bacteria are result of disease. In the course of time, we will be able to show perfectly that the microscopical little follows are not the disease cause, but that they come after, that they were scavenger accompanying the disease, and that they are perfectly harmless in every respect.
They are the outcome of disease are present wherever the disease is, and by the microscope it has been discovered that every pathological result has its corresponding bacteria. The old school considered this the cause, but we will be able to show the disease cause is much more subtle than anything that can be shown by a microscope. We will be able to show be you by a process of reasoning step by step the folly of hunting for disease caused by the implements of the senses. Implement of the senses. হুম, আচ্ছা, এখানে এখানে বলেছে যে কনসিডার দ্য রেজাল্ট দি ডিজিজ ইটসেলফ। হুম, কিন্তু হ্যাঁ, তাহলে এখানে বলছে হি হু কনসিডার, যে ব্যক্তি যে ব্যক্তি রোগের পরিণামকে রোগ বলিয়া বিবেচনা করে এবং সেইগুলিকে অপসৃত করিয়া আরোগ্য সম্পাদনের আশা করে, সে ব্যক্তি বাতুল চিকিৎসা বিধানের। ইহাই বাতুলতা বৈজ্ঞানিক মৃদু মানসিক বিকার বিকৃত খেয়াল ক্রমান্বয়ে বৃদ্ধি পাইয়া বাতুলতায় পর্যবসিত হয়। রোগ জীবাণুগুলিকে রোগের ফল কালক্রমে আমরা সম্যক রূপে প্রমাণ করিতে পারিব। কালক্রমে আমরা সম্যক রূপে প্রমাণ করিতে পারিব যে এই সকল আনুবীক্ষণিক জীবগুলি রোগের কারণ নহে, পরন্তু তাহারা রোগ উৎপত্তির পরে তৎক্ষেত্রে উপনীত হয়। তাহারা রোগের সহচর রূপে আবর্জনা পরিষ্কার করিতে আসে। তাহারা সর্বপ্রকারে সম্পূর্ণ নির্দোষ। তাহারা রোগ হইতে সঞ্জাত, যেখানে রোগ সেই স্থানেই তাহারা বর্তমান, এবং অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা ইহা আবিষ্কৃত হইয়াছে যে প্রত্যেক রোগের পরিণতি সহ তদনুবর্তী জীবাণুও আছে। পুরাতনপন্থীরা এইগুলিকে রোগের কারণ বিবেচনা করেন, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য পরিলক্ষিত যাবতীয় বস্তু অপেক্ষা রোগের প্রকৃত কারণ সমধিক সূক্ষ্ম, তাহা আমরা প্রমাণ করিতে সমর্থ হইব। মানবেন্দ্রিয়গুলির সাহায্যে রোগের কারণ অনুসন্ধান করিতে যাওয়া কতদূর বুদ্ধিহীনতার পরিচয়, তাহা ক্রমে ক্রমে ন্যায়সঙ্গত বিচারের দ্বারা তোমাদিগকে দেখাইব। In a note, Hahnemann says the physician's mission is not, however, to construct so-called system and interweaving empty speculation and hypothesis concerning the internal essential nature of the vital processes
and the mode in which diseases originated in the invisible interior of the organism, etc. প্রথম সূত্রের প্রথম সূত্রের পাদটিকায় হেনিম্যান বলিয়াছেন প্রাণক্রিয়ার আভ্যন্তরিক মৌলিক প্রকৃতি মৌলিক প্রকৃতি এবং জীবদেহের অভ্যন্তরে অগোচরে লোকচক্ষুর লোকচক্ষুর অগোচরে রোগ উৎপত্তির প্রক্রিয়া সম্বন্ধে অন্তঃসার শূন্য প্রস্তাব অনুমান ও অনুমান সমূহ সাজাইয়া তথাকথিত চিকিৎসা বিধান গঠন করিতে যাওয়া চিকিৎসকের ব্রত নহে চিকিৎসকের ব্রত নহে। আমরা দেখিতে পাই বর্তমানকালে জনসাধারণ তাহাদের পীড়ার একটা নাম না শুনিলে সন্তুষ্ট হয় না। বর্তমান নাম না নিলে we know that in the we know that in the present day people are perfectly satisfied if they can find the name of the disease. They are supposed to have an idea cloaked in some wonderful technicality ওয়ান্ডারফুল টেকনিক্যালিটি এবং বলছে যে যে আমরা দেখতে পাই যে ডাক্তার মশাই আমার কি রোগ হয়েছে, চিকিৎসায় উত্তর দিলেন কেন? হ্যাঁ, আপনার তো নাক্স ভূমিকা হয়েছে, এরকম আমাদের হোমিওপ্যাথিকে রয়েছে। তাহলে কি চিকিৎসা বিজ্ঞান গঠন করিতে দেখিয়া চিকিৎসকের ব্রত নয়। আমরা দেখিতে পাই বর্তমান কালে জনসাধারণ তাহাদের পীড়া একটা নাম না শুনিলে সন্তুষ্ট হয় না। অদ্ভুত বৈজ্ঞানিক শব্দে বিভূষিত একটা ভাবের প্রয়োজন। হ্যাঁ, একটা ভাবের একটা প্রয়োজন আছে। An old Irishman walked into the clinic, wonderful clinic. A- An old Irishman walked into the clinic one day and after giving his symptoms said, "Doctor, what is the matter with me? What is the matter with me?" The physician answered, "Why, you have, why, you have, why, you have Nux vomica, that being his remedy." হ্যাঁ, তাহলে একদা এক বৃদ্ধ আইরিশ ভদ্রলোক কোন চিকিৎসকের নিকট আসিয়া আপন রোগ বৃত্তান্ত বলিবার পর জিজ্ঞাসা করিলেন, "ডাক্তার মশাই, আমার কি রোগ হইয়াছে?" চিকিৎসক উত্তর দিলেন, "কেন? আপনার তো নাকভূমিকা হইয়াছে।" মানে নাকভূমিকার চরিত্র বলেছে, নাকভূমিকা হয়েছে, দ্যাট বিং দিস রেমেডি। Thereupon the old man said, "Well, I did think I had some wonderful disease or other. That is that is an outgrowth of the old-fashioned folly of naming sickness. Folly and naming sickness." আহ আমিও মনে করিয়াছিলাম আমার ঐরূপ একটা অদ্ভুত রোগ হইয়াছে। পুরাতন পন্থী যে দুর্বুদ্ধিতায় রোগের নামকরণ দ্বারাই জনসাধারণের এইরূপ অভ্যাস হইয়া দাঁড়াইয়াছে এইরূপ অভ্যাস হইয়া দাঁড়াইয়াছে এইরূপ অভ্যাস হইয়া দাঁড়াইছে That is an outgrowth of old-fashioned folly naming sickness, except except in a few acute disease, no diagnosis can be made and no diagnosis need be made except that the patient is sick. The more one thinks
of the name of one things of the name of the disease so called, the more one is beclouded in the search for a remedy. For then the mind is only upon the result of the disease and not upon the image expressed in symptoms. তাহলে এখানে যে উত্তর শুনিয়া বৃদ্ধ বলিলেন, ঠিক আমিও মনে করেছিলাম আমার একটা অদ্ভুত রোগ হইয়াছে। পুরাতন পন্থীদের দুর্বুদ্ধিতায় রোগের নামকরণ দ্বারাই জনসাধারণের এইরূপ অভ্যাস হইয়া দাঁড়াইয়াছে। স্বল্প কয়েকটি তরুণ পীড়া ব্যতীত নাম ধরিয়া রোগ নির্ণয় করা যায় না। নাম ধরিয়া রোগ নির্ণয় করে তাহার আর কোনো প্রয়োজনও নাই। রোগী পীড়িত হইয়াছে এই পরিচয়ই যথেষ্ট। রোগী পীড়িত হইয়াছে এই পরিচয়ই যথেষ্ট। রোগের তথাকথিত নাম লইয়া যতই চিন্তা করিবে, ঔষধ নির্বাচনে ততই অন্ধকার দেখিবে। কারণ মনটি তখন রোগের পরিণাম সহ বিচলিত। পরন্তু পরন্তু লক্ষণ সমষ্টি দ্বারা প্রকাশিত রোগের প্রকৃত লক্ষণ সমষ্টি দ্বারা লক্ষণ সমষ্টি দ্বারা প্রকাশিত রোগের প্রকৃত মূর্তির প্রতি মন আকৃষ্ট হয় না। লাস্টে বললো যে মনটা দি মোর one thinks of the name of the disease so called, the more one is beclouded in the search for a remedy. For then the mind is only upon the result of the disease and not upon the image expressed in symptoms. Image expressed in symptoms. কি বললো লাস্টের কথাটা? যে রোগের তথাকথিত নাম লইয়া যতই চিন্তা করিবে, ততই নির্বাচনে ততই বিক্লাউডিং মানে অন্ধকার দেখিবে। কারণ মনটি তখন রোগের নাম সহ বিজড়িত। পরন্তু লক্ষণ সমষ্টি দ্বারা প্রকাশিত রোগের প্রকৃত মূর্তির প্রতি মন আকৃষ্ট হয় না। যেমন মনে করেন আমাদের কাছে একটা পেশেন্ট আসলো, সে দামি মানে বড়লোক গাড়ি করে নামলো, এক গাদা ফাইল নিয়ে আসলো। ডাক্তার মশাই, আমি তো আপনার সাথে তো ইয়ে করে এসছি, অ্যাপয়েন্টমেন্ট করে এসছি, এই দেখুন আমার ফাইল। আমার ফাইলের মধ্যে আমার এই সময় এই হয়েছিল, ওই সময় এই হয়েছিল, রোগের নাম টাম করে। যখনই আমি ওই ফাইল দেখতে শুরু করব, রিপোর্ট দেখতে শুরু করব, ক্রিয়েটিন লেভেল দেখতে শুরু করব, আমি যখনই তার পেচ্ছাপের দোষ, তার প্রস্টেটের দোষ, তার অমুক হয়েছে, তোমার সমস্ত কিছু আমার গুবলেট হয়ে গেল। প্রথমে আসলে পরেই বলবো যে আপনার কি কষ্ট, ওইগুলো ফাইলগুলো রাখুন, পরে আমার প্রয়োজন মতো আমি দেখে নেব। ফার্স্ট এই কথাটাই বলতে হবে। আপনি এসছেন আমার কাছে, আসুন, বসুন, আপনার বর্তমান কি কষ্ট, এই শুরু হলো পেশেন্ট দেখা। সে কষ্ট এক্সপ্রেস করবে, কিন্তু সে আপনাকে এসেই মাথাটাকে টাল খাইয়ে দেবে, তার এই হয়েছিল, তাই ওই হয়েছিল, সে অনেক কিছু বোঝে। আপনি হোমিওপ্যাথি কিছুই বোঝেন না, আপনি ছোটখাটো মানুষ, কিছুই বোঝেন না। আপনার চেম্বার অত এসি ফেসি নেই, অত গদি নেই, গায়ে নেই, আপনার অত কম্পাউন্ডার নেই, এত নেই দেখতে। আপনি একটা ছোটখাটো, কি বলবো, আগে এগুলো দেখেন, আগে রোগটা বুঝুন। কেন বাবা? আপনি এসছেন আমার কাছে ধ্যান ধারণা নিয়ে এসছেন, হ্যাঁ, আমি সারাতে পারবো। তা আপনি আপনি গুরু না আমি গুরু? হ্যাঁ, আমি আপনার চিকিৎসা করবো। আগে আপনি বলুন যে, এটা অবশ্য এই কথাটা বলা যায় না, আগে আপনার কথাটা বলুন, আপনি কেন এসছেন, কি কি কষ্ট, বর্তমান কি কষ্ট। তারপরে সেই কষ্টগুলো সেইগুলো লিপিবদ্ধ করব। আমরা সেই লিপিবদ্ধ করতে করতে দেখলাম ও আগে ছিল দুশ্চরিত্র, রাত্রিবেলা জাগতো, অনেক মদ টদ খেত, ও তো নাগভূমিকা। আমার তো নাগভূমিকা তো আমার ইয়ে চলেই আসলো। এরপর যখন আমি তার কথা অনুরোধে
তার প্যাথোলজিক্যাল ফাইন্ডিং গুলো দেখবো, তখন দেখা গেল তার ফ্যাটি লিভার হবে, তো মদ খেয়েছে, বাজে জায়গায় যেত, রাত্রিবেলা জাগরণ করতো, ঝালমরিচ খেত, তার লিভারে সিরোসিস হওয়া, মানে এইচজিপিটি হাই। আমি যদি প্রথমেই তার মেডিকেল ফাইন্ডিংস গুলো দেখতে থাকি, আমার মাথাটা চলে গেল অন্য দিক দিয়ে, তার রোগের পরিণতি, আরে এ তো বাঁচবে না, কি হবে, অমুক হবে, আমার নার্ভজমিকার কথাতেই বা অন্য কিছু কথাতেই বা টেলিডোনিয়ামের কথাতেই মন থেকে আউট হয়ে গেল। এগুলো আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বললাম। প্রথমে আপনার কি কষ্ট আপনি আগে বলুন। তার আমাদের হোমিওপ্যাথিক মতে যে অর্গাননে 84 থেকে 104 পর্যন্ত যেসব লিপিবদ্ধ করেছে, যে কি কেস চেকিং এর ব্যাপার, বা আমরা বিভিন্ন সূত্র থেকে যেসব আমরা জানি, সেগুলো দেখলাম। এখন এসে বলে, ডাক্তারবাবু আমার কোভিড হয়েছে, এখনকার বর্তমানে, আরে কোভিড হয়েছে, অমুক হয়েছে, আমার টেস্টে পজিটিভ বেরিয়েছে। আরে আপনি তো নিয়েছেন ভ্যাকসিন নিয়েছেন? বলে হ্যাঁ ভ্যাকসিন নিয়েছি। তো ভ্যাকসিন নিলে তো তার তো এখন সেই মস্তান্ত ঢুকে আছে, সে তো তার শো করবেই। আপনার অস্ত্র কথা চিন্তা করার কোনো কথা নেই, আপনার এখন কি হয়েছে বলুন। দেখা গেল তার দুর্বলতা, তা সে জেলসিএম এর মতন, বা তো সে ব্রায়োনিয়ার মতন। আমি তারপরে ব্রায়োনিয়া দিলাম, যে ব্রায়োনিয়া এটা খান, নামও বলে দিলাম, কারণ সে ভিজিট দিচ্ছে, নামটাও বলে দিলাম, লিখে দিলাম। আপনি লাইট ব্যায়াম করুন, আপনার ওই ঘরের মধ্যে বদ্ধভাবে থাকবেন না, একটু ছাদে হাঁটাহাঁটি করুন। আর আপনার কিচ্ছু হয়নি, জ্বর সেরে গেছে, আপনি এখন রেস্টে থাকুন। দুর্বল অত কিছু না, ভালো করে ফল খাওয়া দাওয়া ঠিক মতো করুন, রেস্টে থাকুন, আপনার কিছু হয়নি, রিল্যাক্স মোডে থাকুন, সবাইয়ের সাথে থাকুন, আপনি 2 দিনে সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, অত চিন্তা কিসের? কিন্তু তাকে যদি এইটা টেস্ট ওইটা টেস্ট করে তার মাথাটাও গুলিয়ে হচ্ছে, তার ডাক্তারবাবু কিছু অন্ধকারে হাঁটাচ্ছে, এইগুলোই আমাদের কেন্ট তার লেকচারে, দি সিক লেকচারে বলেছে। আর একটা আছে, বেশ আমরা যদি এটা অনুধাবন করতে পারি, আমরা ইনশাল্লাহ আমরা ভালো চিকিৎসক হব, এবং হয়ে আছি আমরা সবাই। আমাদের গুড মর্নিং এ সবাই ভালো চিকিৎসক। আজকে এই বলে এইখানে সমাপ্তি টানলাম। জি অসংখ্য স্যার। ধন্যবাদ স্যারকে। জি স্যার, তাহলে অনেক বড় চ্যাপ্টার তো, ভালোই মাশাআল্লাহ। তাহলে সকালের ক্লাস এখানেই আজকের আমরা সমাপ্ত ঘোষণা করতে পারি স্যার, কি বলেন? জি জি, 8:35 বাজে, জি জি আরো অনেক। মাথাটাকে আরো